রজনী তিমির বিদায় নিয়ে পূর্বাকাশে যখন কাঁচা সোনারোদ অলস মেঘের কোল ঘেঁষে উঁকি দিল, আহসান ভিলার প্রাঙ্গণে তখন এক ব্যস্ত মধুর প্রভাতের সূচনা হলো। শিউলিতলার সিক্ত ঘাসে ভোরের বৃষ্টিবিন্দুরা মুক্তোর মতো ঝিকমিক করছে, আর কামিনী ফুলের উগ্র সুবাস স্নিগ্ধ পবনে মিশে এক অপার্থিব আবেশ ছড়িয়ে দিচ্ছে। পাখিদের কলকাকলিতে মুখরিত সেই মায়াবী ভোরে জাফলং অভিমুখে যাত্রার আয়োজন সম্পন্ন হলো। তৃষার পরনে আজ গাঢ় নীল রঙা সিল্কের শাড়ি, যা ওর ফর্সা অঙ্গে এক স্নিগ্ধ আভিজাত্য লেপে দিয়েছে। গলার ঝিলিক দিচ্ছে সেই নীলকান্ত মণির লকেটটি। আর আর্যর পরনে আসমানি রঙের সাটিন শার্ট আর কালচে জিন্স। ওর রাশভারী ব্যক্তিত্বে আজ যেন এক প্রশান্ত অরণ্যের নিস্তব্ধতা বিরাজমান। টুইঙ্কেল লাল ফ্রক পরে প্রজাপতির মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, পরক্ষণেই তৃষার কাছে এসে থামছে। টুইঙ্কেল এবার দৌড়ে এসে ওর ছোট্ট হাত দুটো দিয়ে তৃষার শাড়ির আঁচলটা খামচে ধরে গোল গোল চোখে তাকিয়ে রইল। তৃষার কাজল কালো চোখ আর গলার সেই নীল লকেটটা দেখেও যেন বিস্ময়ে থমকে গেছে। ও হুট করে তৃষার গালে একটা পুচকো আঙ্গুল দিয়ে টোকা দিয়ে আদুরে গলায় বলল, ও এম জি বানি, ইউ লুক লাইক এ লিটল এলসা। এই ব্লু ড্রেস আর গলার এই শাইনি স্টোনটা তুমি কি আজ ম্যাজিক করে জাফলংয়ের সব পাহাড় বরফ বানিয়ে দেবে? তৃষা খিলখিল করে হেসে উঠে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। ওর নাকে নাক ঘষে দিয়ে বলল, নোট নট মাই লিটল সিন্ডারেলা, ম্যাজিক তো তুমি করো। আর শোনো, পাহাড়ে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করা যাবে না, ওকে? টুইঙ্কেল দুই হাত দিয়ে তৃষার গলা জড়িয়ে ধরে নাক বাঁকিয়ে বলল, প্রমিস বানি, আমি একদম গুড গার্ল হয়ে থাকবো। বাট পাপা যদি তোমাকে বকে, তখন কিন্তু আমি ফাইট করব। ডোন্ট ওয়ারি, আই এম ইউর বডিগার্ড। তৃষা ওর কপালে একটা শব্দ করে চুমু খেল। ওরা যখন এমন খুনসিটিতে মরত, ঠিক তক্ষণে ভেসে আসলো আর্যর গম্ভীর কণ্ঠস্বর, আই থিঙ্ক বেলা বাড়ছে, কমছে না। তৃষা দৃষ্টি কুঁচকে তাকায় ওর দিকে, বিড়বিড় করে বলে, আল্লাহর ওয়াস্তে এই করলা যদি কখনো একটু সুন্দর করে কথা বলতে পারে। কি বলছেন? কই, কিছু না তো। দ্রুত গাড়িতে উঠুন, মামিটা অন্য গাড়িতে যাবে। আই থিঙ্ক আপনারা আমার সাথে যাওয়াটাই বেটার। কি? কিন্তু আমি কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না, দ্রুত উঠুন, হারি আপ। কি আর করার। তৃষা কাঁচুমাচু ভঙ্গিমায় আর্যর গাড়িতে গিয়ে বসলো। ওর ইচ্ছা ছিল জাহানারা বেগমদের সাথে যাওয়ার, কিন্তু আর্য সেই মনোবাসনা পূর্ণ হতে দিল কই? এম কি এখন? হঠাৎ প্রশ্নে রায়াদের দিকে ফিরে চাইল সাবরিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোল ঘেঁষে সদ্য গড়ে ওঠা এই ক্যাফেটেরিয়াটি যেন নাগরিক কোলাহলের মাঝে এক চিলতে স্নিগ্ধ অরণ্য। দেয়ালের কোণে ঝুলন্ত লতানো গাছ আর মৃদু নীল আলোয় মায়া এক অপার্থিব নিস্তব্ধতা বুনেছে এখানে। কফির সুবাস আর হালকা ধোঁয়ার কুণ্ডুলি বাতাসে মিলাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একটি জরুরি দাপ্তরিক কাজে আজ ক্যাম্পাস অবধি আসতে হয়েছে রায়াতকে। কাজ শেষে যখন ও ফিরছিল, তখনই দেখা হয়েছে সাবরিনার সাথে। সাবরিনাও আজ এসেছে বান্ধবী যুথিকার বাসায়। পরিচিত দুটি মুখ যখন এই চেনা রাজপথে আচমকা মুখোমুখি হলো, তখন গন্তব্যের তাড়া ভুলে দুজনেই আশ্রয় খুঁজল এই নবীন ক্যাফেটেরিয়ার নিভৃত কোণে। আপাতত ঢাবিতে চান্স পেতে চাই। রাত আলতো করে চুমুক দিল কফিতে। ও হ্যাঁ, তোমরা তো এইচএসসি তোমার তো এইচএসসি আছে সামনে। তার প্রিপারেশন কেমন? ভালোই, খুব ভালো। শুধু ভালো? তোমার ভাইয়া তো অনেক বড় একজন সার্জেন্ট, ফ্যামিলির দিক থেকে চাপ আসে না? না, ভাইয়া আমাকে কখনো চাপ দেয় না। তাহলে তো গুড। তো এদিকে কেন এসেছিলে বললে না তো? ওই একটা ফ্রেন্ডের বাসায়। ও। ক্ষণিকের নীরবতা। রায়াত আনমনে কফি খেতে ব্যস্ত। সাবরিনা বুঝতে পারছে না কি বলবে। হুট করে সাবরিনা প্রশ্ন করে বসল, লাইফ আপডেট কি রায়াত ভাই? কানাডায় সেটেল হওয়ার ইচ্ছা আছে নাকি? একদম না, এখানে কিছু একটা করতে চাই। ও আচ্ছা, তাহলে আজকে উঠি, নেক্সট টাইম কথা হবে। অ্যাকচুয়ালি আমি বিজি ছিলাম, বাট তোমাকে দেখে
একটু ভাবলাম কথা বলি। ডোন্ট মাইন্ড, বাট এখন উঠতে হবে। আচ্ছা, প্রবলেম নাই। পিচঢালা মসৃণ রাজপথ চিরে আর্য শ্বেত শুভ্র যানটি যখন জাফলংয়ের পানে ধাবমান বাতাসের শো শো শব্দে যেন এক আদিম মায়াবী মূর্ছনা বেজে উঠল। অঞ্জন মেঘের কোল ঘেঁষের আশারোদ জানালার শার্সি চুইয়ে তৃষার লাবণ্যময়ী মুখে এক অদ্ভুত আলপনা এঁকে দিচ্ছে। অবাধ্য কেশগুচ্ছ অবিরল নৃত্যে মত্ত হয়ে তার ওর ললাট আর গণ্ডাদেশ স্পর্শ করছে বারবার। তৃষা মগ্ন হয়ে দেখছে দুপাশের দ্রুত সরে যাওয়া শ্যামল বনানীর স্নিগ্ধরূপ। টুইঙ্কেল তখন তৃষার পাশের সিটে নিজের খেলনাগুলো নিয়ে মহাব্যস্ত। কখনো সে জানলার বাইরে হাত বাড়িয়ে মেঘ ধরার ব্যর্থ চেষ্টা করছে, আবার কখনো গুনগুন করে নার্সারি রাইমস গাইছে। আর্যর বলিষ্ঠ হাত দুটি স্ট্যান্ডিংয়ে স্থির থাকলেও তার তীক্ষ্ণ দৃষ্টি বারবার আর চোখে তৃষার দিকে নিবদ্ধ হচ্ছে। তৃষার শাড়ির নেভি ব্লুর রংটা এই সকালের আলোয় এক সমুদ্রের নীলকেও হার মানাচ্ছে। হঠাৎ আর্যর গম্ভীর কণ্ঠস্বর গাড়ির ভেতরেই সেই প্রশান্তিকে মৃদুভাবে স্পর্শ করল। জানালার কাজটা একটু তুলে দিল তৃষা। বাতাসের ঝাপটায় আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর ওই চুলগুলো সামলাতে পারছেন না যখন, তখন আটকে রাখলেই তো হতো। তৃষার চুলের গজাগুলো কানে গুঁজে দিয়ে বলল, আপনার কি সব কিছুতেই প্রবলেম? আর্য দিকে চেয়েও ওর মনোভাব বুঝতে ব্যর্থ হলো তৃষা। তবে দৃষ্টির ঘোরানোর ঠিক পর মুহূর্তেই আর্য নির্বিকার কণ্ঠে ভেসে আসলো, প্রবলেম? অফকোর্স, আমার ড্রাইভিংয়ে কনসেন্ট্রেশনে নষ্ট হচ্ছে। আপনার ওই অভদ্র চুলগুলো বারবার আমার দৃষ্টিসীমানায় বিভ্রম তৈরি করছে। তৃষা থমকে গেল। আর্যর সরাসরি এমন স্বীকারোক্তিতে ওর বুকের ভেতরটা হঠাৎ অলিক ছন্দে স্পন্দিত হতে লাগলো। ওই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ, অতপর দ্রুত জানলার কাজটা তুলে দিয়ে মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। টুইঙ্কেল পেছনের সিট থেকে মাথা বাড়িয়ে আধো আধো গলায় বলল, পাপা, তুমি কি আবার বাণীকে বকছো? আমি কিন্তু সিগন্যাল দিচ্ছি, স্টপ ইট। আমি আর্য এবার বাঁকা হাসলো খানিক। রাস্তার এক নিভৃত কোণে বাকি বৃষ্টির ভেজা পিচ্ছিল পথের চাকা পিছলে পড়ে থাকা এক কিশোরীকে দেখে মেহসানা বড্ড বিচলিত হয়ে পড়ল। ও এদিকটা দিয়ে যাচ্ছিল লাইব্রেরির উদ্দেশ্যে। হঠাৎ এমন দৃশ্যে ও হচকিত হয়ে তৎক্ষণাৎ নিজের ওড়না দিয়ে রক্তক্ষরণ থামানোর আপ্রাণ চেষ্টা করে পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি থামিয়ে সোজা নিয়ে এলো শহরের নামী প্রাইভেট হসপিটালে। করিডোর দিয়ে স্ট্রেচার ঠেলতে ঠেলতে ও যখন হন্তদন্ত হয়ে এমার্জেন্সিতে ঢুকবে, ঠিক তখনই ধবধবে সাদা অ্যাপ্রন পরে গম্ভীর মুখে বেরিয়ে এলো আদ্রিয়ান। মেহসানা ওই আলোথালু বেশে আর রক্তমাখা হাতে দেখে আদ্রিয়ানের ভুরু কুঁচকে গেল। মেহসানা হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আপনি প্লিজ একে দেখুন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর ব্লাড লস হচ্ছে। আদ্রিয়ান এক মুহূর্তে দেরি না করে ছেলেটির পালস চেক করতে করতে অত্যন্ত পেশাদার গলায় নার্সদের নির্দেশ দিলেন। তারপর মেহসানার দিকে ফিরে এক শান্ত দৃষ্টি হেনে বললেন, কুল ডাউন মিস, এত চিন্তিত হবেন না। আপনি 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 প্লিজ ওকে একটু দেখুন। মেহসানার মিনতি সরে বলা কথাগুলো আদ্রিয়ানের বুকে কেমন করে জানে বিঁধল। ও আর কোনো বাক্য ব্যয় না করে সোজা অপারেশন থিয়েটারের দিকে হাঁটা দিলেন। দীর্ঘ 1 ঘন্টা পর যখন ও বেরিয়ে এলো, মেহসানা তখনও বেঞ্চিতে বসে ক্লান্তিতে ঝিমুচ্ছিল। আদ্রিয়ান ওর সামনে এসে একটা পানির বোতল বাড়িয়ে দিয়ে বেশ মোলায়েম স্বরে বললেন, ছেলেটি এখন আউট অফ ডেঞ্জার, তবে মিস নেক্সট টাইম নিজের সেফটির কথাও একটু ভাববেন। আপনার হাতের তালুটা কেটে গেছে, খেয়াল করেছেন? মেহসানা নিজের হাতের তালুর দিকে তাকিয়ে অবাক হলো। আদ্রিয়ান কোনো অনুমতি না নিয়েই পকেট থেকে অ্যান্টিসেপটিক ওয়াইপ বের করে মেহসানার ক্ষতটা পরিষ্কার করতে লাগলেন। সেই মুহূর্তে নিস্তব্ধতায় মেহসানা অনুভব করল, এই রাগী ডক্টর সাহেবের ভেতরেও এক অদ্ভুত মায়ার সমুদ্র লুকিয়ে আছে, যে কেবল বড় বড় চোখে আদ্রিয়ানের একাগ্র মুখটার দিকে তাকিয়ে রইল। আনমনে বলল, থ্যাংক ইউ। আদ্রিয়ান কিঞ্চিৎ বিষয়ে তড়িৎ গতিতে তাকালো ওর দিকে। এই চিমটি কাটুন তো। ধন্যবাদের প্রত্যুত্তরে এমন একটা কথা শুনে বিস্ময়ের সকল সীমা পেরিয়ে ভ্রু কুঁচকে তাকালো মেহসানা। কি হলো? কার্টুন বলছি। মেহসানা পূর্বের ন্যায়
স্তব্ধ ভঙ্গিমায় থেকে চিমটি কাটল। আদ্রিয়ান চিমটি খেয়ে কাল্পনিক ব্যথার ভান করে হাত ঝাড়তে ঝাড়তে অবিশ্বাসের সুরে বলল, ওহ, তার মানে এটা রিয়েল ছিল, কোনো হ্যালুসিয়েশন নয় তো? মেহসানা ভ্রু কুঁচকে রেখে গিয়ে বলল, কিসের হ্যালুসিয়েশন? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি জাস্ট থ্যাংক ইউ বললাম, আর আপনি চিমটি কাটতে বলছেন। আদ্রিয়ান পকেট থেকে পুরো এক হাত পুড়ে এক গাল হেসে বলল, আরে না না, মানে আপনার মতো ফায়ার সার্ভিস টাইপ পাবলিক যে আমাকে কোনোদিন থ্যাংক ইউ বলতে পারে, সেটা আমার মেডিকেল সায়েন্সের সিলেবাসের বাইরে ছিল। আমি তো ভাবলাম আজকেও বুঝি কোনো নতুন ঝড়ের এপিসোড শুরু হবে। থ্যাংক ইউটা হজম করতে একটু সময় লাগছে আর কি। মেহসানা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। ওড়নাটা শক্ত করে জড়িয়ে নিয়ে কড়া গলায় বলল, আপনার মতো অসভ্য লোককে থ্যাংক ইউ বলাটাই আমার জীবনের সবচেয়ে বড় মিস্টেক ছিল। আমি তো আপনার প্রফেশনকে রেসপেক্ট জানিয়ে ওটা বলেছি, আপনাকে নয়। আপনি তো সেই আগের মতো ইডিয়ট রয়ে গেছেন। আদ্রিয়ান এবার মেহসানার একদম সামনে এসে ওর চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে ফিস করে বলল, এই তো, এই রূপটাতেই আপনাকে আসল মিমি মনে হয়। ওই থ্যাংক ইউ বলা শান্ত মেয়েটা বড্ড বোরিং ছিল। তবে শুনুন, মিস ঝগড়ুটে ইডিয়ট হলেও এই ইডিয়টটাই কিন্তু আপনার রক্তমাখা হাতটা পরিষ্কার করে দিয়েছে। একটু তো ক্রেডিট পাওয়ার উচিত, তাই না? মেহসানের আগে ফুসতে ব্যাগটা কাঁধে নিয়ে গট করে করিডোর দিয়ে হাঁটতে লাগলো। পেছন থেকে আদ্রিয়ানের দরাজ কণ্ঠস্বর ভেসে এলো, সাবধানে যাবেন, আবার কোনো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে নতুন পেশেন্ট নিয়ে হাজির হবেন না যেন। আমার ডিউটি কিন্তু শেষ। মেহসানা পেছন ফিরে তাকালো না, গটগটিয়ে গেল। পিছে প্রসারিত হাসল আরিয়ান। নিশুতি রাতের নিবিড় আধারে জাফলংয়ের বুক চিরে ধাবমান আর্যর গাড়িটি যখন এই আভিজাত্যমণ্ডিত সিংহদ্বার সম্মুখে এসে গাড়ি থমকে দাঁড়ালো, তখন চরাচর জুড়ে এক আদিম নিস্তব্ধতা বিরাজমান। দূর পাহাড়ের গায়ে জোনাকের আলপনা আর ঝিঝি পোকার অজ্ঞতানে রজনী তখন বড্ড রহস্যময়ী। সম্মুখে দণ্ডায়মান সেই সুবিশাল প্রাচীন জমিদার বাড়িটি যেন ইতিহাসের কোনো এক ধূসর দলিল। প্রাচীন জমিদারি আমলের কাজ খচিত খিলান আর লোনায় ধটরা ইটের পাঁজরে এখন আধুনিকতার প্রলেপ মাখানো সুবিস্তৃত বাড়িতে এখনকার কাকদার মঞ্জিল নামে খ্যাত। আর এটাই আর্যর মামার বাড়ি। ইঞ্জিন বন্ধ করে একবার পাশের সিটের দিকে তাকালো তৃষা। তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ভ্রমণ ক্লান্তি আর নেভি ব্লু শাড়ির ভাজে ও যেন এক শ্রান্ত পরিশ্রান্ত মায়াবতী। ওর মাথাটা জানলার কাচের সাথে ঠেস দিয়ে রাখা, ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁকা হয়ে আছে গভীর প্রশান্তিতে। টুইঙ্কেল পেছনের সিট থেকে হাই তুলে চোখ কসলাতে নেমে এলো। ও আর্যর প্যান্টের কণা ধরে টান দিয়ে নিচু স্বরে ফিস করে বলল, পাপা, ও পাপা, বানি তো ঘুমিয়ে একদম। আইসক্রিম হয়ে গেছে, এখন ওকে কে জাগাবে? আর্য টুইঙ্কেলের মাথায় হাত রেখে ইশারায় চুপ থাকতে বলল। ও গাড়ি থেকে নেমে তৃষার পাশের দরজাটা সন্তর্পণে খুলল। পাহাড়ি ঠান্ডা বাতাস ওর নাকে লাগতে তৃষা সামান্য নড়ে চড়ে বসলো, কিন্তু ওর ঘুম ভাঙল না। আর্য এবার ভাবলো ওকে ডাকবে, কিন্তু তৃষার সেই নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আর ওর ঘুম ভাঙতে পারল না আর্য এবার নিজের বলিষ্ঠ হাত দুটি তৃষার পিঠ আর হাঁটুর নিচে গলিয়ে দিয়ে এক ঝটকায় ওকে কোলে তুলে নিল। নেভিবুরু শাড়ির আঁচলটা মেঝের দিকে ঝুলে পড়তেই আর্য টুইঙ্কেলকে ওটা সামলে নিল। টুইঙ্কেল পাশে নাচতে এগোচ্ছিল তালুকদার মঞ্জিলের বিশাল কাঠের দরজা দিয়ে। যখন আর্য তৃষাকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো, বাড়ির সদর মহলে তো এখন বাতি জ্বলছে। বড় মামা মোজাম্মেল হক আর বাড়ির অন্য মেহমানরা অবাক বিস্ময়ে এই দৃশ্যটি অবলোকন করছেন। আর্যর মতো এক রাশভারী কঠোর ডিসিপ্লিন মানুষ যে এভাবে পরম মমতায় নিজের স্ত্রীকে আগলে নিয়ে আসতে পারে, তা যেন সবার কাছে এক নতুন কল্পনা। গুজুর ফুসুর হলেও খানিক উপস্থিতিদের পর মাঝে তবে
সেটিকে তোয়াক্কা না করেই আর্য তৃষাকে নিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমালো। চলবে, গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।